বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমরা জননতন্ত্র নিয়ে আলোচনা করছি। আজকের এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখেই বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, ঠিকই ধরেছ। ছবিটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, বা আমরা বলছি পুং জনন তন্ত্র। আমরা আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষের পুং জনন তন্ত্র। এটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এটি হচ্ছে মানুষের পুং জনন তন্ত্রের ছবি। পুং জনন তন্ত্র আমরা কাকে বলছি? না, যে অঙ্গগুলি পুরুষদের শুক্রাণু উৎপাদন করে, নিঃসরণ করে এবং জননের সহায়তা করছে, অর্থাৎ শুক্রাণু উৎপাদন, শুক্রাণুর পরিবহন, শুক্রাণু নির্গমন, এই কাজগুলির সঙ্গে যুক্ত অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করছে তাকে আমরা বলছি পুং জনন তন্ত্র। এই যে মানুষের যে পুং জনন তন্ত্র রয়েছে, সেই পুং জনন তন্ত্র অনেক অঙ্গ দ্বারা গঠিত হয়। সেই অঙ্গগুলোকে আমরা ভাগ করছি দুটো ভাগে। অর্থাৎ আমরা আসছি যে মানুষের যে পুং জননতন্ত্র রয়েছে, পুং জননতন্ত্রটা যে অঙ্গ দ্বারা গঠিত তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি ভাগে? একটাকে আমরা বলছি যে মুখ্য জননাঙ্গ, আরেকটিকে আমরা বলছি আনুষঙ্গিক জননাঙ্গ। ঠিক আছে, মুখ্য জননাঙ্গ কোনটি? না, যে অঙ্গের মধ্যে পুরুষদের শুক্রাণু উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে মুখ্য জননাঙ্গ। সেটি কি? না, সেটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়। শুক্রাশয় হচ্ছে পুরুষদের প্রধান জননাঙ্গ। এবার আমরা আসছি আনুষঙ্গিক জননাঙ্গ কোনগুলি? না, এই শুক্রাণু উৎপাদন বাদ দিয়ে জননের বাকি যে কাজগুলো রয়েছে, শুক্রাণুর পরিবহন করা, শুক্রাণুকে পুষ্টি যোগান করা, শুক্রাণুকে নির্গত করা, এই যে কাজগুলো করতে হচ্ছে, এই কাজগুলো করার জন্য যে সমস্ত অঙ্গগুলো রয়েছে তাকে আমরা বলছি আনুষঙ্গিক জননাঙ্গ। কি কি রয়েছে? না, এই আনুষঙ্গিক জননাঙ্গের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কি কি? না, একটা হচ্ছে শুক্রনালী, তারপর রয়েছে আমাদের এপিডিডাইমিস, সেমিনাল, ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট আমরা বলছি নিক্ষেপণ নালী, রয়েছে প্রস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, আর রয়েছে পেনিস এবং স্ক্রোটাম। তাহলে এগুলো হচ্ছে পুং জননতন্ত্রের অঙ্গ। ঠিক আছে,
শুক্রাশয়, মুখ্য জননাঙ্গ, আর এখানে যে নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক জননাঙ্গ। আমরা এবার চলে আসছি যে এটি হচ্ছে আমাদের পুংজননতন্ত্র ছবি। দেখো তাহলে পুংজননতন্ত্রের প্রধান যে অঙ্গ সেটি কি না, পুংজননতন্ত্রের প্রধান অঙ্গটি হচ্ছে আমাদের শুক্রাশয়। এই যে এটি হচ্ছে শুক্রাশয়, এটিকে আমরা বলছি শুক্রাশয়। শুক্রাশয়, ঠিক আছে। কি এখন না এটা কোথায় অবস্থান করছে না, যখন ভ্রূণ অবস্থায় থাকে এই শুক্রাশয়টা আমাদের পুরুষদের উদর গহ্বরের মধ্যে অবস্থান করে। জন্মানোর পরে সেটা কোথায় থাকে না, আমাদের দেহের বাইরে এই যে ব্রাউন কালারে দেখা পাচ্ছে একটা থলি, এই যে মানুষের যে দুটো পা রয়েছে, দুটো পায়ের মাঝে একটি থলি থাকছে, তাকে বলছে স্ক্রোটাম। সেই স্ক্রোটাম থলির মধ্যে অবস্থান করছে আমাদের শুক্রাশয়টি, মানে শুক্রাশয় দুটি, মানুষের শুক্রাশয় দুটি এই স্ক্রোটাম থলির মধ্যে অবস্থান করে। এবার আমরা আসছি যে এর আকারটা কেমন না, শুক্রাশয়টা হচ্ছে আমাদের ডিম্বাকার হবে। এই যে শুক্রাশয় এর আকারটা হচ্ছে ডিম্বাকার, ঠিক আছে। আমরা যদি ওজন দেখি, এই শুক্রাশয়ের প্রতিটার গড় ওজন হচ্ছে 17 থেকে 20 গ্রাম। শুক্রাশয়ের প্রতিটার ওজন হচ্ছে 17 থেকে 20 গ্রাম। এবার আমরা আসছি যে এই যে শুক্রাশয় রয়েছে, ঠিক আছে, এই যে শুক্রাশয় রয়েছে, তাহলে আমরা আকার বলেছি, ওজন বলেছি। এবার আমরা আসছি গঠন কি হয় না, মানুষের যে প্রতিটি শুক্রাশয় রয়েছে সেই শুক্রাশয় বাইরে থেকে 3টে আবরণ দ্বারা আবৃত থাকে। এই যে শুক্রাশয় বাইরে থেকে 3টে আবরণ দ্বারা আবৃত থাকে। সবার বাইরে যে আবরণটা থাকে তাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস, মাঝে যে আবরণটা থাকে তাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া, আর ভিতরের যে আবরণটা থাকে তাকে বলা হয় টিউনিকা ভাস্কুলোসা। আমি যদি একটু রাফলি আঁকি কেমন দেখাচ্ছে না, সাপোজ এটি হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের শুক্রাশয়টা ডিম্বাকার। এই যে বাইরের দিকে যে আবরণটা, এটাকে আমরা বলছি যে টিউনিকা ভ্যাজাইনালিস। আমরা বলছি টিউনিকা ভ্যাজাইনালিস, ঠিক আছে। মাঝে যে আবরণটা, এরপরে ভিতরের দিকে একটা আবরণ থাকছে এই ভ্যাজাইনালিসের ভিতরে, সেটাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া। কি বলছি আমরা, টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে। আর মাঝখানে এই ভিতরের দিকে যে আবরণটা থাকছে তাকে বলা হচ্ছে কি না, তাকে বলা হচ্ছে যে সেটি টিউনিকা ভাস্কুলোসা। এই যে ভিতরের দিকে যে লেয়ারটা সেটা হচ্ছে ভিতরে লেয়ার থাকছে তাকে বলা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। কি হচ্ছে এই যে মাঝের যে লেয়ারটা, যেটা আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া, সেই টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে কিছু তন্তুপটি ট্রাবিকুলি এই শুক্রাশয়ের ভিতরের দিকে প্রবেশ করছে, প্রবেশ করে শুক্রাশয়ের ভিতরের দিকে এরকম কিছু তন্তুপটি প্রবেশ করছে। দেখো
প্রবেশ করার পরে কি হচ্ছে না শুক্রাশয়ের ভিতরটাকে অনেকগুলো খণ্ডে ভাগ করে দিচ্ছে। এই যে ট্রাবিকুলি যেটা টিউনিকা অ্যালবেজিনা থেকে সৃষ্টি হয়ে শুক্রাশয়ের ভিতরে প্রবেশ করে কি করছে না এরকম 200 থেকে 300টা প্রকোষ্ঠে ভাগ করছে। এরকম 200 থেকে 300টা আমরা বলছি প্রকোষ্ঠ তৈরি করছে। এই যে প্রতিটা প্রকোষ্ঠের মধ্যে আমরা কি দেখা পাবো না প্রতিটা প্রকোষ্ঠের মধ্যে 1 থেকে 3টি এই প্রতিটা প্রকোষ্ঠের মধ্যে 1 থেকে 3টি কুণ্ডলীকৃত নালিকা থাকছে। 1 থেকে 3টি কুণ্ডলীকৃত এরকম নালিকা থাকছে। এই যে প্রতিটা প্রকোষ্ঠের মধ্যে 1 থেকে 3টি নালিকা থাকছে তাদেরকে আমরা কি বলছি না তাদেরকে আমরা বলছি সেমিনিফেরাস নালিকা। ঠিক আছে, 1 থেকে 3টি নালিকা থাকার জন্য বলছি সেমিনিফেরাস নালিকা। এই যে সেমিনিফেরাস নালিকা রয়েছে সেই সেমিনিফেরাস নালিকাগুলির যে অগ্রপ্রান্ত সেমিনিফেরাস নালিকাগুলো রয়েছে প্রতিটাতে সেই সেমিনিফেরাস নালিকাগুলির অগ্রপ্রান্ত পরস্পর যুক্ত হয়ে কি করছে না তৈরি করছে এরকম এখানেও সেমিনিফেরাস নালিকা রয়েছে 2 থেকে 3টে। এই যে সেমিনিফেরাস নালিকাগুলির অগ্রপ্রান্ত তারা যুক্ত হয়ে তৈরি করছে স্টেট টিউবিউল এরকম স্টেট টিউবিউল রিজনালিকা তৈরি করছে। এই যে রিজনালিকা তৈরি করছে সেই রিজনালিকাগুলি কি করলো না পরস্পর যুক্ত হয়ে এখানে এরকম জালকের মতো গঠন তৈরি করছে যাকে আমরা বলছি যে রেটে টেস্টিস। আমরা কি বলছি রেটে টেস্টিস বা আমরা বলছি জালক শুক্রাশয়। এবার কি হলো না এই জালক শুক্রাশয়গুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে জালক শুক্রাশয়গুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে কি না ভাষা ইফারেন্সিয়া এবং তৈরি করছে ভাষা ইফারেন্সিয়া। সেই ভাষা রেন্সিয়া এবারে শুক্রাশয়ের বাইরে বেরিয়ে চলে আসছে। এটা গেল আমাদের শুক্রাশয়ের একটা অভ্যন্তরীণ গঠন। ঠিক আছে, এটা গেল আমাদের শুক্রাশয়। দেখো এই শুক্রাশয়ের যেটা রয়েছে শুক্রাশয়ের ঠিক পিছনের দিকটাতে শুক্রাশয়ের আমরা বলছি যে পিছনের দিকে এরকম একটা 6 মিটার দীর্ঘ কুণ্ডলীকৃত মানে নালিকা থাকছে। শুক্রাশয়ের পিছনের দিকে এরকম একটা 6 মিটার দীর্ঘ কুণ্ডলীকৃত নালিকা থাকছে। এইটিকে বলা হচ্ছে কি না এটিকে বলা হচ্ছে এপিডিডাইমিস। আমরা কি বলছি এটাকে না এটাকে আমরা বলছি যে এর নাম এপিডিডাইমিস। ঠিক আছে, এই যে এপিডিডাইমিস যেটা থাকছে সেটা শুক্রাশয়ের মধ্যরেখা মানে মধ্যদেশের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। এর যে ঊর্ধ্ব প্রান্ত সেটা শুক্রাশয়ের উপরের দিকে যুক্ত থাকছে। এই যেটা আমরা বলছি এটা হচ্ছে এপিডিডাইমিস। এই এপিডাইমিসের যেটা হচ্ছে ঊর্ধ্ব প্রান্ত সেটা শুক্রাশয়ের ঊর্ধ্ব মেরুতে যুক্ত থাকে এবং শেষ প্রান্ত এসে একটা এরকম নলের সঙ্গে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এপিডিডাইমিস। দেখো এপিডিডাইমিস তার যে শেষ প্রান্ত সেটা একটা এরকম নলের সঙ্গে যুক্ত হচ্ছে। এই যে এপিডিডাইমিস যে নলের সঙ্গে যুক্তটা হচ্ছে এই যে নলটা এই নলটাকে কি বলা হচ্ছে না এই নলটাকে বলা হচ্ছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স। ঠিক আছে, এই নালিটিকে বলা হচ্ছে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স কি হলো না ভাস ডিফারেন্স যেটি রয়েছে সেটি হচ্ছে একটা রকম
কুণ্ডলীকৃত নালিকা। ঠিক আছে, এই ভাস ডিফারেন্স তাহলে শুক্রাশয়ের এই যে এপিডিডাইমিস রয়েছে তার শেষ প্রান্ত থেকে উৎপত্তি লাভ করছে, উৎপন্ন হয়ে এরা কি করছে, ইঙ্গুইনাল ক্যানেলের মধ্য দিয়ে বিস্তৃত হচ্ছে, বিস্তৃত হয়ে আমাদের যে পেলভিক ক্যাভিটি সেখানে প্রবেশ করছে এবং মূত্রাশয়, এটা এই যে লাল যেটা, এটা হচ্ছে আমাদের মূত্রাশয়। এই মূত্রাশয়ের ওপরে লুপ গঠন করছে। ঠিক আছে, লুপ গঠন করে গ্রীবাদেশের মধ্যে ও প্রবেশ করছে এবং মূত্রনালীতে উন্মুক্ত হচ্ছে। এইখানে এসে মূত্রনালীতে উন্মুক্ত হচ্ছে। এটা গেল আমাদের ভাস ডিফারেন্স। ঠিক আছে, এরপর দেখো এই যে মূত্রাশয়, সেই মূত্রাশয়ের গ্রীবাদেশের কাছে আমরা দেখা পাবো দুপাশে দুটো এরকম গ্রন্থি থাকছে। এই যে এখানে আমি নীল মতো এঁকেছি, এপাশে একটা এঁকেছি, ওপাশে একটা রয়েছে। এই যে গ্রন্থিটা থাকছে, এই গ্রন্থিটাকে কি বলা হচ্ছে? এই গ্রন্থিটাকে বলা হচ্ছে সেমিনাল ভেসিকল। ঠিক আছে, আমরা বলছি যে মূত্রাশয়, সেই মূত্রাশয়ের যে গ্রীবাদেশ, সেই গ্রীবাদেশের যে অঙ্কদেশ, মূত্রাশয় তার যে গ্রীবা, সেই গ্রীবার যে অঙ্কদেশ, সেই অঙ্কদেশের দুপাশে একটা করে গ্রন্থি থাকছে। সেই গ্রন্থিটাকে আমরা বলছি শুক্রথলি বা ইংরেজিতে বলা হচ্ছে সেমিনাল ভেসিকল। ঠিক আছে, এই যে সেমিনাল ভেসিকল কি করছে না, এক প্রকার ক্ষারীয় তরল পদার্থ ক্ষরণ করে। এই যে সেমিনাল ভেসিকল, এর কাজটা হচ্ছে এক রকমের ক্ষারীয় তরল পদার্থ ক্ষরণ করা, যা শুক্রাণুর সঙ্গে মিশ্রিত হয়ে নেমে আসছে। এবারে দেখো এই যে সেমিনাল ভেসিকল, ঠিক আছে, সেই সেমিনাল ভেসিকলে এই যে নালীটা, সেমিনাল ভেসিকল থেকে একটা নালী কি করছে না, এই সেমিনাল ভেসিকলের নালী দিয়ে এই মূত্রনালীর সঙ্গে যুক্ত হচ্ছে। এই নীলটা হচ্ছে মূত্রনালী, এই মূত্রনালীর সঙ্গে যুক্ত হচ্ছে। এই যে সেমিনাল ভেসিকল যে সূক্ষ্ম নালী দিয়ে মূত্রনালীতে উন্মুক্ত হচ্ছে, তাকে আমরা বলছি যে সেটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, বা বাংলায় আমরা বলছি নিক্ষেপণ নালী। ইজাকুলেটরি ডাক্ট বা আমরা বলছি নিক্ষেপণ নালী। কি হয়, এই নালী সেমিনাল ভেসিকলের মধ্য থেকে, মানে এই নালীর কাজটা হচ্ছে কি না, সঙ্গমকালে এই নালীর মাধ্যমে শুক্রাণু, এই যে মূত্রনালী, সেখানে হচ্ছে নিক্ষেপিত হবে। এবারে দেখো এই যে সবুজ মধ্যে যে অংশটা রয়েছে, সেটা কি না, আমরা বলছি যে এই যে মূত্রাশয়, সেই মূত্রাশয়ের যে গ্রীবাদেশ, তার যে গোড়া, মূত্রাশয়ের গ্রীবাদেশের গোড়ায় এরকম মূত্রনালীকে বেষ্টন করে যে আনুষঙ্গিক গ্রন্থি থাকছে, এটা হচ্ছে মূত্রনালী নীলটা, সেই মূত্রনালীকে বেষ্টন করে এই সবুজ মতো আমি এঁকেছি গ্রন্থি থাকছে। এই গ্রন্থিটাকে বলা হচ্ছে প্রস্টেট। ঠিক আছে, এই প্রস্টেট কি হয় না, প্রস্টেট থেকে এক রকমের ক্ষরণ হয়, যেটা এই মূত্রনালীটাকে পিছিয়ে রাখে। ফলে শুক্রাণুর যে স্খলন সেটা হচ্ছে খুব সহজতর হয়ে যায়। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি কি না, এই যে নীলমতো যে অংশটা রয়েছে এঁকেছি, এটাকে আমরা বলছি যে মূত্র জনন নালী। কি হয় না, তার আগে দেখো এই যে অংশটা রয়েছে, এটাকে আমরা বলছি আমাদের পেনিস। এই যে পেনিস, এটা হচ্ছে পুরুষদের সঙ্গম অঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে পেশি দ্বারা গঠিত হয়। যখন সঙ্গম কাল আসে, মেটিং পিরিয়ড আসছে, সে সময় এটা দৃঢ় এবং বর্ধিত হয়, এবং আমরা দেখা পাচ্ছি যে এই মূত্রনালীটা এর মধ্য দিয়ে পাস করে গেছে, এর মধ্য দিয়ে বিস্তৃত হচ্ছে। ঠিক আছে, আর এটা গঠিত হচ্ছে পেশি দ্বারা। এবার আমরা বলছি যে এই যে পেনিসের মধ্য দিয়ে এই যে নালীটা গেছে,
তাকে আমরা কি বললাম না, তাকে আমরা বলেছি মূত্র জননালী। এই যে মূত্র জননালী, সেটা মূত্রাশয়ের থেকে, এই মূত্রাশয় যেটা, সেই মূত্রাশয় গোড়া থেকে বেরিয়ে একেবারে পেনিসের মধ্য দিয়ে প্রবাহিত, মানে পেনিসের মধ্যে গিয়ে বাইরে উন্মুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পুং জননতন্ত্র। আমরা পরের ভিডিওতে স্ত্রী জননতন্ত্র নিয়ে আলোচনাতে আসবো।